This is your man RJ Irfan and welcome to Memories. আমি হিসেব করি আর বাকি আছে 10 দিন। মাসের সবে শুরু হয়েছে, এখনো একটাও টিউশনির টাকা পাইনি। আর পেলেও গত মাসের ধার করা টাকা আগে ফেরত দিতেই হবে, নইলে মুখ দেখানো যাবে না। আবার এই মাসের 14 তারিখে মানুষটার জন্মদিন। সে খুব করে বলে দিয়েছে অন্তত এই দিন হলেও যেন আমি দেখা করি। একই শহরে থাকলেও আমাদের তেমন দেখা হয় না বললেই চলে। মাস দুয়েক মিলে হাতে গোনা 2-3 বার, তাও আবার খুবই অল্পক্ষণের জন্য। আসলে সারাটা সময় ভয়াবহ রকমের ব্যস্ত থাকি। ব্যস্ততার ফাঁকে ফাঁকে ফোনে রাখা তার একটি মাত্র ছবির দিকে তাকাই, আর একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলি। আর মেয়েটা, সে অপেক্ষায় থাকে কখন আমার সময় হবে, আর কখন একটুখানি সময় আমার সাথে গলির চা স্টল কিংবা পার্কের বেঞ্চিটায় বসবে। সে মাথা নিচু করে চুপচাপ বসে থাকবে আর এতদিনের জমানো আবেগের বিন্দু বিন্দু বৃষ্টি ছড়াবে। কপালে আলতো চুমু দিয়ে বলবো ভালোবাসি, আর সেও লজ্জায় লাল হয়ে বলবে আমিও। কিংবা আঙুলের ফাঁকে আঙুল দিয়ে শক্ত করে হাতটা ধরে বসে থাকবে, আর যাবার বেলায় ছোট্ট করে বলে যাবে ভালোবাসি। তখন প্রত্যুত্তরে আমিও বলি মানুষটাকে আমিও যে ভীষণ রকমের ভালোবাসি। মেয়েটা আমার ছোট ছোট কথাগুলোর রেশটা খুব যত্ন করে জমিয়ে রাখে। তবে সেসব অনেক পরের কথা। আমি বেশ চিন্তায় আছি। বাড়িতে টাকা পাঠানোর কথা আছে, বলেছি 10 তারিখে পাঠাবো। নোট খাতায় এসব টুকে রাখি। সব যাবার পর ঠিক কত টাকা বাঁচবে সেটা বলা যায় না। তবে এই মাসে বোধহয় বাঁচার সম্ভাবনা নেই। না, একেবারেই নেই। উল্টো আরো টান পড়বে। জীর্ণ রুমের সিলিকেন্ট দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। পরক্ষণেই ছাত্রীর মায়ের কাছ থেকে টাকাটা চেয়ে নিতে হবে। এই মাসে 5 টাকা বেশি দেওয়ার কথাটাও
মুখ ফুটে বলার জন্য সাহস সঞ্চয় করি। আমাকে যে বলতেই হবে, না হলে খানিকটা বিপক্ষে পড়তেই হবে। খুব কষ্ট করে সব কয়টা টিউশনির টাকা বলে কয়ে ম্যানেজ করি, বাড়িতে পাঠাই, ধার করা টাকা পরিশোধ করি। বাকি থেকে যায় নিজের খরচের জন্য, যেটা সেটা খানিকটা টিউশনির উপর নির্ভর করে ওটা। আর আজ 14 তারিখ। লজ্জা শরমের মাথা খেয়ে আমি টাকা চেয়েছি, কিন্তু হয় না। বেতনের টাকাটাই ঠিক মতো করে মেলে না, তার উপর আবার উপরই পাওয়া। খানিকটা হতাশ হয়ে পড়ি। রাজ্যের হতাশা মুখে চোখে ভর করে। ছাত্রীর বাসা থেকে বের হই সেদিন। দুপুর প্রায় হয়ে এসেছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। দুপুরে খাওয়া হয়নি কিছু। এখান থেকে তার বাসায় হেঁটে গেলে 40 মিনিট লাগে, রিক্সায় গেলে 15 মিনিট। ভাড়া লাগে প্রায় 30 টাকা। আমার পকেটে আছে 60 টাকা। বের হয়ে খানিকটা ভ্রু কোচকায়। এর মধ্যে বৃষ্টি হয়েছে এক পশলা। রাস্তায় গোড়ালি সমান পানি। আমি রিক্সা ডাকি। এই পানির মধ্যে মোটেও হেঁটে যেতে ইচ্ছে করছে না। তাছাড়া খিদেও পেয়েছে বেশ। রিক্সাওয়ালা বৃষ্টির পানি দেখে ভাড়া চাইল বেশি। 30 টাকার ভাড়া তখন দাঁড়ালো 50 টাকায়। প্যান্ট অল্প গুটিয়ে রাস্তার ধারে দোকান থেকে 10 টাকায় 2টো সিঙ্গারা খাই। 2 গ্লাস পানি ঢকঢক করে 2 চুমুকে শেষ করে ধীর পায়ে হাঁটা শুরু করি। মনে মনে ভাবি, ভালোই হলো। 50 টাকার নোটটার অস্তিত্ব আমাকে খুশি করে একটু অজানা কারণেই আমাকে যেন সেটা খুশি করে তুলেছে। মনে মনে ভাবি, আজ আর হয়তো যাওয়া হবে না রিক্সায়। পথে যেতে যেতে একটা ফুলের দোকান পড়ে। ওটার সামনে যে ক্ষণকাল দাঁড়াই। আজকাল ফুলের অনেক দাম। অনেক দরদাম করে 40 টাকা দিয়ে একটা গোলাপ কিনি। তারপর আবারও হাঁটা শুরু। রাস্তায় জমে থাকা পানি আর কাদা জুতোর সাথে ছিটকে যে আমার পেছনে লেগে একাকার অবস্থা। কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চলে এসেছি প্রায়। আর একটুখানি পথ, বেশি তো নয়। সে ওই হলুদ বিল্ডিংটার পরের আস্তর করা বিল্ডিংটাতে থাকে। আমাকে দেখে মৃদু হাসি ফুটে ওঠে। দূর থেকে খেয়াল করি সে গেটে দাঁড়িয়ে আছে, হয়তো আমার অপেক্ষায়। হাঁটার গতি একটু স্লথ করে দেয়। কাদা এদিকে অনেকটাই বেশি। একসময় তার সামনে এসে পড়ি। 40 টাকায় কেনা গোলাপটা খানিকটা ইতস্তত করে তার সামনে বাড়িয়ে দেই।
সে যেন মৃদু হেসে হাত বাড়িয়ে নেয়। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি দুজনে। নিজের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। কাদা লেগে থাকা শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি পরিপাটি হয়ে আছে এমন একটা মেয়ের সামনে, তাও আবার তার জন্মদিনে। বিষয়টা এমন নয় যে এবারই প্রথম আমি বরাবরই এমনটা অগোছলো ভাবে তার সামনে এসেছি। সে কিছু মনে করেনি, তবে বিষয়টা বেশ দৃষ্টিকটু লাগে আমার কাছে। সে বোধহয় টের পায়। তারপর ধীর পায়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তার পরিষ্কার হাতে কাদা লেগে যায়, অথচ তার বোধহয় সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আসলে মেয়েটা শুনেছে অন্য কিছু। ধুক পোকাচ্ছে কিছু একটা আমার বুকের ভেতর, আর তেমন একটা শব্দ টের পাচ্ছে নিজের ভেতর। তার মনে প্রশ্ন কি দেয়, এটাই কি ভালোবাসা? ভালোবাসা কি তবে ওখানেই থাকে? মিজানের মনটা খুব খারাপ। সাত সকালে তার মন খারাপের কারণটা হলো পাড়ার সব ছেলে মেয়ে শীতের জামা পরে ঘুরে বেড়াচ্ছে। মিজানের কোনো শীতের জামা নেই। তার খুব শীত লাগছে, ঠান্ডায় শরীরটা কাঁপছে। বাবাকে সে কবে বলেছিল তার জন্য শীতের জামা কিনে আনতে, কিন্তু এখনো এনে দেয়নি। তহুরা বেগম মাটির চুলায় আগুন ধরাচ্ছে। রান্না করার মতো তেমন কিছু নেই ঘরে। দিলু ভাবির কাছ থেকে কয়টা আলু ধার এনেছে। ভাতের সাথে সিদ্ধ করে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবে। ভর্তা দিয়েই এবেলায় পেটটা চালিয়ে নেওয়া যাবে। মিজান এসে তার মায়ের পাশে বসে হাত দুটো বাড়িয়ে দেয় চুলার জ্বলন্ত আগুনের উপর। তারপর বলে, আম্মা, ও আম্মা, আব্বারে কইছিলাম আমার জন্য শীতের জামা কিনে আনতে। তহুরা বেগম চুলার উপর ভাতের পাতিল বসিয়ে বলে, আমি কইছি রে বাপ, তোর বাপের হাতে অহন এত টাকা পয়সা নাই। টাকা হইলেই তোর লেগে জামা কিনে আনবো। মুজিবরের মেজাজটা তখন আসমানে উঠে যায়। সেই ভোর সকালে
রিক্সা নিয়ে বের হয়েছে। আর এখন বেলা দুপুর হতে চলল, এখনো 1 টাকাও ভাড়া মারতে পারিনি। প্যাসেঞ্জার এসে তাকে পাশ কাটিয়ে অন্য রিক্সা নিয়ে চলে যায়। কেউ ডাকলেও না শোনার ভান করে চলে যায়। অবশ্য সকালে একজন এসে উঠেছিল, কদ্দূর যাওয়ার পর বলে বাড়িতে নাকি কি যেন ফেলে এসেছে। এই বলে সে রিক্সা থেকে নেমে সোজা চলে যায়। 1 টাকাও দেয়নি তাকে। ভদ্রতার খাতিরেও তো তাকে 5টা টাকা দেয়া উচিত ছিল। মজিবর নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে বলে, শালার সকালটাই খারাপ গেল আমার। আজকা কার মুখ দেখা যে উঠছি, তোর কপালটাই খারাপ। সূর্য ঠিক মাথার উপরে, পৌষ মাসের চড়া রোদ্দুরে মজিবুরের চামড়া কেমন যেন জ্বলছে। তার ভালোই লাগছে, মন্দ না। রিক্সার উপর বসে গায়ের রোদ মাখাচ্ছে, আর ভালো লাগছে না। শরীরটা একেবারে ভেঙে পড়েছে। খিদের ঠেলায় পেটের মধ্যে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সকাল থেকে 5 টাকার একটা ভাবা পিঠা আর ফ্রিতে 2 গ্লাস পানি আর 2টা বিড়ি ছাড়া কিছু পেটের পড়েনি এখনো। পকেটে মাত্র 10 টাকা আর 2টা বিড়ি আছে। মজিবর ভাবে 5 টাকা দিয়ে একটা বনরুটি আর ফ্রিতে 2 গ্লাস পানি খেয়ে নেবে, বাকি 5 টাকা রেখে দিবে। ভাড়া না পেলে পরবর্তী সময় পেট শান্ত করার কাজে লাগবে। গরিবের বেঁচে থাকার কি দারুণ প্রয়াস, তাই না? মজিবর বনরুটিটা ছিঁড়ে এক টুকরো মুখে দিয়েছে মাত্র, কোথা থেকে একটা নেড়ি কুকুর লেজ নাড়তে নাড়তে এসে তার পাশে বসে থাকে। মজিবর অকারণে কুকুরটাকে জোরে একটা লাথি মারে এবং জোরে লাথি মেরে বলে, সর এখান থেকে, নিজেই খাইতে পারি না, আবার তোরে খামু কই থেকে? কুকুরটার উপর খানিকটা রাগই দেখায় মজিবর, কারণ সকাল থেকেই তার মেজাজটা খারাপ হয়ে আছে। কুকুরটা লাথি খেয়ে 2-3 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু সেখান থেকে যায়নি। মজিবরের কি যেন ভেবে কুকুরটাকে কাছে ডাকে। কুকুরটার সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। কি আশ্চর্য! কুকুর বিড়াল এক অদ্ভুত প্রাণী। শত আঘাত করলেও কখনো প্রতিঘাত করে না, আবার খাবার নিয়ে ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে। এদের মনে মানুষের মতো রাগ হিংসে কোনোটাই নেই। মজিবুর অর্ধেকটা রুটি ছিঁড়ে কুকুরটাকে দেয়, আর অর্ধেকটা নিজে খেয়ে 2 গ্লাস পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। তার সাথে যেন কুকুরটাও ঢেকুর তোলে। কি আশ্চর্য! কুকুরও কি বানরের মতো অনুকরণ করে নাকি? মজিবর কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মন মেজাজ খুব খারাপ হয়ে আছে রে বাবা, তাই তোরে হুদাই একটা লাথি মারলাম, রাগ করিস না। হ্যাঁ। কুকুরটা লেজ নাড়িয়ে
মজিবরকে জানান দেয় সে কোনো রাগ করেনি। সন্ধ্যার দিকে মজিবরের কাছে একজন লোক আসে। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, দামি শার্ট, প্যান্ট, টাই পরিহিত, সঙ্গে বড় একটা ব্রিটকেস আছে। মজিবরের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণে আল্লাহ নিশ্চয়ই তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। মুজিবর জিজ্ঞেস করে, মামা কই যাইবেন? উত্তরে লোকটি বলল, শিমুলতলি গ্রামে, আজিজ চেয়ারম্যানের বাড়িতে। ও আচ্ছা, তা তো মেলা দূর মামা। ও কেন, তুমি যাবে না? যামু, তয় তয় মামা ভাড়াটা একটু বেশি দিতে হইব। এই শীতের রাত, বুঝেনি তো। আচ্ছা, কত দিতে হবে বলো? আপনার কাছে ভাড়া চাইতাম না বাবা, আপনি শিক্ষিত মানুষ, বুঝবেন কইরা, যা মন চাই দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। মুজিবুর খুশি মনে রিক্সা চালাতে শুরু করে। প্যাসেঞ্জারের সাথে গল্প জুড়ে দেয়, এবং গল্প জুড়ে দেওয়ার অভ্যাসটা তার বেশ পুরনো। যে কারোর সাথে গল্প জুড়ে দিতে পারে, এবং প্যাসেঞ্জারের মন জয় করে নেয়ার দারুণ একটা অভিজ্ঞতা আছে তার। ঘণ্টাখানিক যাওয়ার পরেই তারা পৌঁছে যায় সেখানে। ভদ্রলোক তার প্রতি খুশি হয়ে 250 টাকা ভাড়া দিয়েছে। বড় লোকের মন বলে কথা, যাকে ভালোই হয়েছে। ছেলেটা অনেকদিন ধরেই বলছে শীতের জামা কিনে দিতে, টাকার জন্য দিতে পারছিল না। তাই ফেরার সময় গঞ্জে থেকে ছেলের জন্য একটা ভালো জামা কিনে নিবে সে। সেটাই ভাবতে ভাবতে ফিরছিল মজিবুর। মধ্যরাতে বাবার ডাক শুনে মিজান ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে যায়। চোখ দুটো কচলাতে কচলাতে বাবার হাতের দিকে তাকিয়ে বেশ অবাকই হয় সে। লাল রঙের একটা জামা দেখা যাচ্ছে। মিজান খুশি হয়ে, খানিকটা আত্মহারা হয়ে জামাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে থাকে বারবার। তারপর বাবাকে জিজ্ঞেস করে, বাবা মেলা সুন্দর, জামাটা তো মেলা সুন্দর। বাবা তখন জিজ্ঞেস করে, আচ্ছা, জামা তোর পছন্দ হয়েছে রে বাবা? মিজান তখন কোনো কথা বলে না। ততক্ষণে অতি আনন্দে একটা মানুষ কথা বলতেই ভুলে যায়। মিজানেরও তখন সেই একই অবস্থা হয়েছে। মিজানের মনটা আজ খুব ভালো। সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে। জামাটা গায়ে দিয়ে সারা পাড়া সে ঘুরে বেড়াচ্ছে। যাকেই সামনে পাচ্ছে তাকেই বলছে, দেখ দেখ আমার শীতের জামা, খুব সুন্দর তাই না? এই তো আমাদের শীতের জামা, এই তো আমাদের শীতের জামার গল্পগুলো।
বছর আগে অনিচ্ছা সত্ত্বেও রূপাকে বিয়ে করে ঘরে এনেছি। আমি তো পছন্দ করতাম আমার বন্ধুর খালাতো বোন চিত্রাকে। শুধু পছন্দ বললে ভুল হবে, আমাদের ছিল গভীর প্রেম। দুজনের এত গভীর প্রেমের সম্পর্কটা বিয়ে অবধি নিয়ে যেতে পারিনি। তখন আমি কলেজ পড়ুয়া ছাত্র ছিলাম। কোনো বাবা তার মেয়েকে জেনে শুনে একজন বেকারের হাতে তুলে দিতে পারে না, আর তাই অন্য কারোর সাথে চিত্রার বিয়েটা হয়ে গেল। প্রথমবার প্রেমে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিয়েটাই করব না। বিয়ে করে লাভ কি? চিনি না, জানি না। মেয়ে একটা ঘরে বিয়ে করে আনবো, তাকে বুঝতে বুঝতে আমার অর্ধেক জীবনটা চলে যাবে। আর তখনও আমি চিত্রকে ভুলতে পারিনি। প্রথম প্রেম কেউ কখনো ভুলতে পারে কিনা আমার জানা নেই। চিত্রার বিয়ের বছর খানেক পর আমার কপালে একটা চাকরি জোটে। চাকরি পাওয়ার কিছুদিন পর পর পরিবারের সবাই পেছনে লাগে বিয়ে করার জন্য। তাই পরিবারের জোড়াজুড়িতে মেয়ে একটাকে দেখতে গেলাম। মেয়েটা শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে আমার সামনে এসে মুখোমুখি হয়ে বসেছে। পাত্রীর দিকে আমার তেমন কোনো মন নেই। সে সুন্দর না অসুন্দর সেটাও আমি বুঝতে পারছি না। মোট কথা, তার দিকে আমার কোনো মনোযোগ নেই। আমি ছাড়া আমার বাবা, বড় আপু আর মা এসেছে মেয়েকে দেখতে। মেয়েকে দেখতে এলেও আমার কেন যেন মনে হচ্ছিল আজই হয়তো তারা সব শেষ করে যেতে চান। মেয়ে দেখা শেষ হলে আমরা বাসায় চলে আসি। বাসায় ফিরতেই সবার এক প্রশ্ন, মেয়ে কেমন লেগেছে? আমি বললাম, তোমাদের যা লেগেছে আমারও তাই লেগেছে। আমার তো এমনিতেও বিয়েতে মত নেই। তাই সবাই যখন মেয়ে দেখা নিয়ে কথা বলছে, সবার মাঝখানে বাবা এসে জানালেন রূপাকে নাকি তার অনেক ভালো লেগেছে। তার সাথে আমার বিয়েটা একদমই ফাইনাল। আমাদের পরিবারের সব সিদ্ধান্ত নেন আমার বাবা। তার কথাই আমাদের পরিবারের শেষ কথা। কি এক অবস্থার মধ্যে যাচ্ছে আমার দিনকাল। আমার বিয়েতে নাকি আমি না বলতে পারবো না। সে যাই হোক, রূপার সাথে শেষ পর্যন্ত আমার বিয়েটা হয়েই গেল। বিয়ের পর রূপা যেদিন প্রথম গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে একটা গামছা দিয়ে চুলগুলো ঝেড়ে মোছার চেষ্টা করছিল, সেদিনই প্রথম আমি রূপার প্রেমে পড়ে যাই। দ্বিতীয়বার রূপার প্রেমে পড়েছি যখন সেটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মোটা করে কাজল দিয়ে কপালের বাঁকা টিপটা ঠিক করছিল, ঠিক তখন। যদিও তাকে বুঝতে দেইনি। এভাবে বেশ কয়েকবার আমি তখন রূপার প্রেমে পড়েছি। খুব অল্প সময়ে
রূপা আমাকে আর আমার পুরো পরিবারটাকে নিজের করে নিয়েছে তখন। মেয়েটা মানুষকে খুব মায়ায় জড়াতে পারে। রূপা যদি দুদিনের জন্য তার বাবার বাড়ি বেড়াতে যায়, সবার মুখে তখন একটাই কথা, রূপাকে ছাড়া তাদের ভালো লাগছে না। আমার মা তো রূপাকে ছাড়া একেবারেই একা হয়ে যায়। আর বাবার কথা কি বলবো, নিজের মেয়েকেও এতটা ভালোবাসেন না যতটা রূপাকে ভালোবাসেন। কিংবা বেসেছেন শব্দটা বললেই হয়তো এখন অনেকটা ঠিক মনে হয়। রূপা হচ্ছে আমার বাবার সবচেয়ে প্রিয় মানুষটা। হ্যাঁ, তবে আমার কথা আর কি বলবো, মেয়েটা ভীষণ শান্ত, একেবারে চুপচাপ স্বভাবের। এত শান্ত মানুষ আমি আমার জীবনে প্রথম দেখছি। আমি রূপাকে কখনো রাগতে দেখিনি, তাই একদিন ভাবলাম রূপাকে একটু রাগাই। আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, রূপা সুই সুতা দিয়ে বোতামটা লাগাতে বসেছে। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসলাম। তারপর বলছি, জানো রূপা, বিয়ের আগে আমার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। মেয়েটা খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো জানো। রূপা কথাগুলো শুনেও না শোনার ভান করছে। তারপর আরো একটু বাড়িয়ে বললাম, আমি বললাম, শোনোই না, মেয়েটার নাম ছিল চিত্রা। কি মিষ্টি নাম, তাই না? আমাদের মধ্যে চিঠি আদান প্রদান হতো। সে কি প্রেম আমাদের বলতেই রূপার হাতে তখন সুইয়ের খোঁচা লাগে। সুইটা প্রায় ওর আঙ্গুলের মাংস অব্দি চলে যায়। আমি বুঝতে পারছি সে খুব ব্যথা পেয়েছে। তখন রূপার খুব কাছে গিয়ে ব্যস্ত হয়ে বলছি, আরে একটু দেখে কাজ করবে তো, দেখো কতটা ব্যথা পেয়েছো। রূপার ব্যথা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলছি, কি তা ওভাবে তাকিয়ে আছো কেন? একটু কান্না জড়ানো কণ্ঠে রূপা আমাকে বলল, তোমাকে দেয়া চিত্রার চিঠিগুলো আলমারি 3 নম্বর তাকে তুমি খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলে না? সেখান থেকে নিয়ে চিঠিগুলো আমি পড়েছি। তোমাদের দুজনের সম্পর্কের পরিধিও আমি বুঝতে পেরেছি। কিন্তু কি বলো, এই যে আমার সামান্য সূচির খোঁচা সহ্য করতে না পেরে তুমি ছুটে এসেছো, এমন অনুভূতি কখনো চিত্রার জন্য কি তোমার তৈরি হয়েছে? উত্তরটা আমাকে দিতে হবে না, তুমি নিজেকেই দিও। এই কথা বলে শার্টটা আমার পাশে রেখে চলে গেল রূপা। আমি মনে মনে ভাবছি, তাই তো, এমন অনুভূতি তো কখনো চিত্রার জন্য আমার মনে তৈরি হয়নি। আমি আরো অবাক হচ্ছি এই ভেবে, আমি যদি চিত্রাকে নিয়ে রূপার সাথে কোনো কথা না বলতাম, তাহলে জানতেই পারতাম না যে রূপা চিত্রার কথা জানে। মেয়েটা বেশ
অদ্ভুত তো। আমার সাথে রূপার ভীষণভাবে মনের মিল ছিল। এই যেমন আমার ঝাল পছন্দ, রূপাও ঝাল খেতে ভালোবাসে। আমার কদম ফুল খুব বেশি প্রিয়, রূপারও কদম প্রিয়। সবটা খাপে খাপে মিল। কখন যে রূপাকে তখন পুরোটা ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। বিয়ের কয়েক বছর পর আমাদের দুটো সন্তানের জন্ম হয়। প্রথম সন্তান ছেলে আর দ্বিতীয় সন্তান মেয়ে। এ ঠিক বেশ কিছুদিন পর হঠাৎ করে রূপার বুকে কেমন যেন ব্যথা শুরু হয়। এত বেশি কষ্ট পাচ্ছিল সে যে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না। তাই তাড়াতাড়ি করে রূপাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রূপাকে দেখে বলল অপারেশন করাতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরা পড়ে। তবে টাকা হাতে ছিল না তখন। আর হুট করে এই মানে অপারেশন করানোটা তো আমার ভালো লাগেনি। রূপার হার্টের অপারেশনের জন্য কিছুদিন পর তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রূপা যখন হাসপাতালের বেডে শুয়েছিল, আমি তার পাশে গিয়ে বসেছি। আমার হাতটা সে শক্ত করে ধরে বলছে, আমি যদি নিঃশ্বাসটা নিয়ে আর তোমার কাছে ফিরতে না পারি, বাচ্চাগুলোর জন্য আরেকটা মা আনবে, পারলে দ্বিতীয় চিত্রাকে বিয়ে করে ঘরে আনবে। কথাটা বলেই রূপা মজার ছলে হাসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হাসির আড়ালে রূপা কষ্টটাকে লুকাচ্ছে। চোখের কোণে কয়েক ফোঁটা পানিও জমেছে। রূপাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি বাইরে একটা চেয়ারে বসে আছি। বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে। ইচ্ছে করছে আমিও ভিতরে গিয়ে দেখি রূপাকে ডাক্তাররা বেশি কষ্ট দিচ্ছে কিনা, কে জানে। এমন অনুভূতি নিয়ে আমার 3 বার হয়েছে। যখন আমার প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল, আর ঠিক এখন। রূপার প্রতি আমার এই গোপন অনুভূতিগুলো সে কখনো জানবে না। চিত্রাকে যখন ভালোবেসেছিলাম তখন তাকে সবটা বলে দিতে পারতাম, বুকের ভেতর কোনো কিছুই জমা রাখতাম না। কিন্তু কেন যেন রূপাকে কোনো কিছুই আমি বলতে পারি না, যেন কোনো অনুভূতির কথাই না। অপারেশন শেষ করে ডাক্তার বের হতেই আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম রূপা কেমন আছে। একটু পর কথা বলছি বলে ডাক্তার ভেতরে চলে গেলেন। আমার ভেতরের ভয়টা যেন আমাকে আমাকে আরেকটু কামড়ে ধরেছে। রূপা আমার জীবনে নেই, সে কথা আমি কখনো ভাবতে পারি না, কখনো না।
আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আমি মাথায় হাত দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে অসহায়ের মতো আবার চেয়ারটাতে বসে আছি। একটু পর ডাক্তার সাহেব আমাকে ডাক দিলেন। আমি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, "আ, আ, ডাক্তার, রূপা ঠিক আছে তো?" ডাক্তার আমাকে বললেন, "আ, রূপা পুরোপুরি সুস্থ।" এই কথাটি শুনেও যেন কেমন যেন একটা অদ্ভুত প্রশান্তি কাজ করলেও পুরোটা স্বস্তি মিলছে না। কারণ তখনও আমি রূপাকে দেখিনি। একটু পর রূপার কাছে গিয়ে তার হাতটা ধরে বসে আছি। রূপা বলছে, চিত্রাকে আর বিয়ে করতে পারলে না তো? রূপা কথাটি বলে নিজেও হাসছে আর আমিও হাসছি। তার কিছুদিন পর আমার বাবাটাও আমাকে ছেড়ে চলে গেলেন। বাবা মারা যাবার পর রূপা মাকে অনেক যত্নে সামলে রেখেছে। বাবা মারা যাওয়ার কিছুদিন পর আমার মাও আমাকে ছেড়ে চলে গেলেন। এখন বড় আপু এই মাঝে মাঝে এসে আমাদেরকে দেখে যান। সেদিনের পর থেকে রূপা একেবারেই সুস্থ, আর কোনো সমস্যা হয়নি। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর আমি আর রূপা হাত ধরাধরি করে পার করে দিলাম। আমাদের মেয়েটাকে বিয়ে দিয়েছি আর ছেলেটাকেও বিয়ে করিয়েছি। সবাইকে নিয়ে আমি আর আমার রূপা বেশ ভালো আছি। আমাদের বিয়ে হয়েছে এখন 51 বছর হতে চলে। রূপা আমার খেয়াল রাখে আর আমি রূপার। এই মাসখানেক আগে রূপার বুকের ব্যথাটা খানিকটা বেড়েছিল। এবার আর তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রূপার নিঃশ্বাসটা কেমন যেন বন্ধ হয়ে যায়। আমি কি ভুল দেখছি? না তো, নাকি ভুল শুনছি? না, আমাকে পৃথিবীতে একা রেখে রূপা পরপারে পাড়ি জমিয়েছে। শেষবারের জন্যও রূপাকে একটা বারও বলতে পারিনি, বড্ড বেশি ভালোবেসেছি রূপা তোমাকে। বলা হয়নি। রূপা চলে যাওয়ার 1 মাস 3 দিন পর ঝুম বৃষ্টি হচ্ছে। বেলকনিতে রূপার একটা ছবি 2 হাত দিয়ে শক্ত করে ধরে ইজি চেয়ারে বসে আছি। সে কি, আমার চশমার কাঁচটা ঝাপসা লাগছে তো। খানিকটা কাঁপা কাঁপা হাতে চশমাটা নামিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে ভাবছি, আমাদের জীবনে হাজারো চিত্র আসে। পরিস্থিতি হোক কিংবা ভাগ্যের জোরে টিকে থাকে,
কেবল রূপারা, কেবল সেই মানুষগুলো, যে মানুষগুলো হাজারো যত্নে আগলে রাখে এই আমার মতো কিছু হাজারো অপরিপূর্ণ মানুষকে। জানেন, কিছুক্ষণ আগেই আপনাদেরকে একটি বিষয় বলছিলাম। এই রূপার মতো মানুষগুলো কারো জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় তার বেঁচে থাকার পুরোটা জীবন জুড়ে। তৈরি করে দিয়ে যায় একটা মায়ার জগৎ। দিন শেষে হয়তো যে মানুষটা বুঝতে পারে কিংবা বুঝতে পারে না, হয়তো বুঝতে পেরে এই না পারা 51 বছর পথ চলার এই মানুষটা হয়তো খানিকটা অভাগার মতোই বলতে পারে না শেষটায় এসে, ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি তোমায়। সময়টা ছিল যখন মোবাইল ফোন তেমন একটা প্রচলন হয়নি। তখনকার যোগাযোগের মাধ্যম ছিল চিঠি আর ল্যান্ডফোন। সদ্য ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞানের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আকাশে উড়েছিলাম। থাকতাম রোকেয়া হলে। সারাদিন কেটে যেত বন্ধুদের সঙ্গে আড্ডায়, রাতে কড়াই গাছের নিচে বসে বান্ধবীদের কাছে সারা দিনের ঘটনার নির্যাস শুনতাম। প্রেম করার 16 আনা ইচ্ছে ছিল, কিন্তু সর্বোত্তমটা যে কে সেটাই বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দরজায় কড়া নাড়ল। বাইরের আড্ডা কমিয়ে পড়ালেখায় মন বসানোর চেষ্টা করেছিলাম। পরীক্ষার মাত্র 10 দিন বাকি। এমন সময় হলের অফিসের টেলিফোনে আম্মুর ফোন এলো। আম্মু জানালেন বড় আপুর বিয়ে, এবং সেটা আগামী 4 দিন পর। ছেলে ডাক্তার, ফ্যামিলি ভালো এবং খুব ভদ্র। এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না, তাই এখন বিয়ে, তবে অনুষ্ঠান পরে হবে বেশ ঘটা করে, সেটাই আমাকে জানালেন। আমরা 2 বোন। বাবা চট্টগ্রাম শহরের নামকরা উকিল, আপু আমাদের বংশের বড় মেয়ে এবং সব থেকে লক্ষ্মী। পড়াশোনায় খুব ভালো, ডাক্তারি পড়তে গিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে। তবে আপুর ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং এ এবং টিকেও ছিল চুয়েটে, কিন্তু বাবার ইচ্ছে ডাক্তারিতে ভর্তি হয়। আর এদিকে ছোটবেলা থেকে আমার স্বভাব চরিত্র সম্পূর্ণ বিপরীত ছিল আপুর, এবং এজন্য সবার অনেক বকাঝকাও শুনতে হতো আমাকে। শুধু বাবার ছোট কাকা কাকি আমাকে বেশি ভালোবাসতেন। মন খারাপ করে একবার ভাবলাম বিয়েতে যাব না, কিন্তু
আম্মুর ধমকে শেষটায় সিদ্ধান্ত নিলাম বিয়ের আগের দিন গিয়ে বিয়ের পরদিন সকালে ফিরে আসব। চট্টগ্রাম স্টেশনে নেমে ফিরতির টিকিট কেটে বাড়ি গেলাম। যদিও অকদ, তবুও কাছের আত্মীয় স্বজনের আগমনে বাড়িতে বেশ উৎসবের আমেজ ছিল। আপু তখনও আসেনি। ছোট কাকা আগের দিন গিয়েছে আপুকে আনতে। আজ দুপুরের মধ্যেই তাদের আসার কথা, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তাদের আসার খবর নেই। রাত 8টায় ছোট কাকা একাই এলেন। আপু নাকি তার বিয়ের কথা শুনে তার এক সহপাঠী বন্ধুকে বিয়ে করে হোস্টেল ছেড়ে চলে গেছে। কাকুদার অনেক খোঁজ করেছে, কিন্তু পায়নি। খবরটা শুনে বাবা মা মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন। পুরো বাড়িতে উৎসবের আমেজ থেকে কেমন যেন নীরব পুরীতে পরিণত হলো। আপুর উপর আমার খানিকটা রাগ হচ্ছিল, এমন করে বাবা মাকে কষ্ট দেয়াতে। ছোট কাকা কাকি পাত্র তানভীরের বাসায় গেলেন মাফ চাইতে। তারা শুধু মাফ চাইল না, পরের দিন সন্ধ্যায় যথাসময়ে তানভীরের সঙ্গে আমার বিয়ে ঠিক করে এলেন। এমন হুট করে বিয়েতে আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, কিন্তু আত্মীয় স্বজনরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর আমার বাবা মার দিকে তাকিয়ে রাজি হলাম। পরদিন সন্ধ্যায় আমার বিয়েটাও হয়ে গেল। সন্ধ্যার একটু আগে থেকে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। হঠাৎ করে আজকের এই দিনটায় একেবারেই কিন্তু ইচ্ছে ছিল না, একেবারেই বৃষ্টির দিন ছিল না, কিন্তু হঠাৎই আমার মনের অবস্থার মতো বৃষ্টির দিন এসেছে। তাই সিদ্ধান্ত হলো আমাদের বাসায় বাসর হবে আজ। আমার মুক্ত স্বাধীন জীবন নষ্ট করার জন্য তানভীরের উপর আমার খুব রাগ হচ্ছিল। ফুলশয্যার রাতে সে শুধু আমার কাছে জানতে চাইল কবে পরীক্ষা শেষ হবে, রুমে নিজেরা রান্না করে কি খাই, আর হচ্ছে রুমমেটরা কেমন, এমন কিছু সাধারণ প্রশ্ন। আমি দ্রুত উত্তর দিয়ে বললাম, আমার খুব ঘুম পাচ্ছে। বলেই তাড়াতাড়ি বিছানার একপাশে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়লাম। খুব বুঝতে পারছি যে তার ঘুম আসছে না, কিন্তু আমি চুপ করেই শুয়ে রইলাম। পরদিন সকাল 10টায় আমার ট্রেন, তাই রেডি হচ্ছিলাম। ছোট কাকি কয়েকবার বললেন পরের দিন যাওয়ার জন্য, তবু পাত্তা দিলাম না। আমাকে ছাড়তে এলো ছোট কাকা আর তানভীর। কাকা রাস্তায় খাওয়ার জন্য কিছু কিনতে গেলে তানভীর আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি তোমার সঙ্গে যাব? আমি তার মুখের উপর না করে দিলাম, বললাম, থাক, আপনার কষ্ট করা লাগবে না, আমি একাই যেতে পারবো। উত্তরটা শুনে তার মুখটা মলিন হয়ে গেল। একটু থেমে আবারও বলল, তুমি তুমি চলে গিয়ে চিঠি দেবে তো? ঘাড় নেড়ে বললাম, দেব। মনে মনে বলেছি, একবার ঢাকা যাই, তারপর দেখব কে কাকে চিঠি লিখে। হলে ফিরতেই বান্ধবীরা আপুর বিয়ের ছবি দেখতে চাইল। তাড়াহুড়োতে প্রিন্ট করাতে পারেনি এ বলে কোনো রকম শান্ত করি তাদের। সারাদিন রুমে পড়ার চেষ্টা করি, কিন্তু মন বসাতে পারি না।
এক অসহ্য কষ্ট সারাক্ষণ মনের মধ্যে চেপে ধরে থাকে, কারো কাছে বলতে পারি না। হুট করে বিয়ে, সেটা সেটা কোনোভাবেই মানতে পারছি না আমি। একবার ভাবি প্রাণের বান্ধবী জয়াকে বলি, কিন্তু পরক্ষণেই চিন্তা করি না, থাক, বলাটা ঠিক হবে না। এই কষ্ট যে কারো সঙ্গে শেয়ার করার নয়, সেটা ভালো করেই বুঝতে পারছিলাম আমি। পরীক্ষা শুরু হলো। বিক্ষিপ্ত মন সত্ত্বেও পরীক্ষা ভালোই হচ্ছিল, কিন্তু ছাত্র ধর্মঘটে একটা পরীক্ষা আটকে যায়। এর মধ্যে মায়ের চিঠি আসে। চিঠি জুড়ে থাকে তানভীরের প্রশংসা। নিয়মিত বাবা মার খোঁজ নেয়, আর আমার শাশুড়ি নাকি মজার মজার রান্না করে পাঠান ইত্যাদি। এরপর কয়েকটা দিন এভাবেই কেটে যায়। কোনো এক বৃষ্টি স্নাত বিকেলে তানভীরের প্রথম চিঠি এলো আমার কাছে। চোখের ওপর পড়াশোনা করতে সে নাকি পিজিতে এসেছে। মায়ের চিঠির উত্তর দিতাম, কিন্তু আমি তার চিঠির উত্তর দিতাম না। কেটে গেল আরো বেশ কিছুদিন। এক বিকেলে হলের ল্যান্ড ফোনে তানভীরের কল এলো। সে নাকি দেখা করতে আসবে। আমি ভাবলাম দেখা করব না, কিন্তু মিনিট 10 পরে নিচে নেমে দেখি সে দাঁড়িয়ে আছে বারান্দায়। পাশে দাঁড়াতে বলল আমাকে, তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা কেমন আছো, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? আমি বললাম ভালো আছি। পরীক্ষা ভালোই হচ্ছে। এমন ছোট ছোট কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই আমি খানিকটা চুপ থাকলাম। তারপর বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি রুমে চলে যাব। উত্তরে তানভীর বলল, তাহলে যাও, আর সাবধানে থেকো। সে ছোট করে উত্তর দেয়। রুমে ফিরে নিজের উপর রাগ হচ্ছিল। কেন তার সাথে কথা বলতে গেলাম, দেখাই বা কেন করতে গেলাম। এরপর থেকে প্রায় দিনই পিজিতে ক্লাস এবং লাইব্রেরি শেষে আসতো। মগবাজারে তার কাকার বাসায় ছিল। একদিন সেখানে কিভাবে যেতে হবে তার একটা ম্যাপ এঁকে দিল আমাকে। প্রায় প্রতিদিন জানতে চাইতো কোনো কিছু লাগবে কিনা, কোথাও খেতে যাব কিনা, ঘুরতে যাব কিনা। আমি প্রতিদিনই ঘাড় নেড়ে বলতাম কিছু লাগবে না। ব্যাপারটা আমার বন্ধুদের চোখে পড়ে। তাদের অভিযোগ আমি নাকি হলের বাইরে বেরোনো ছেড়ে দিয়েছি। আমাকে নাকি প্রায়শই চশমা পরা এক ছেলের সঙ্গে হলের গেটে জারুল গাছটার পাশে দেখা যাচ্ছে। একজন তো বলেই বসলো, কে রে ছেলেটি? উত্তরে বললাম, আরে তেমন কিছু না, পরিচিত। এই বলে সে যাত্রায় রক্ষা পেলাম। এর মধ্যে একদিন তানভীর বলল, কাকা কাকির বাসার 4তলা ফ্ল্যাট সে ভাড়া নিয়েছে, ইচ্ছে করলে আমি বাসায় উঠে যেতে পারি। কোনো কথা না বলে আমি তখন চুপ করে থাকি। এরপর 4 দিন ধরে তানভীরের কোনো খবর নেই। এতদিন না আসার কথা তো না, এই 4 দিন মনে হচ্ছিল যে আমার কাছে অনেক দিন। মন কেমন যেন খানিকটা কচকচ করছিল। সেদিন সারা রাত তানভীরের চিন্তায় ঘুমোতে পারিনি ভালো করে। ভোরের দিকে সে এক পশলা বৃষ্টি হলো। আলো ফুটতে শুরু করেছে সবে। রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালাম। কোনোভাবে তানভীরের চিন্তা মাথা থেকে ছাড়তে পারছি না। কি ভেবে যে গত ঈদে
ছোট কাকার দেয়া পার্পল কালারের জামদানিটা পরে বের হই। সেদিন রমনা গেটে ফুলের বাজার থেকে এক গাদা দোলন চাপা কিনি। আজ কেমন যেন তার উদ্দেশ্যে মন টানছে। আর তাই তো পার্পল কালারের জামদানি আর হাতে এক গাদা দোলন চাপা। উদ্দেশ্য তার বাসা। বাসার যত কাছে যাচ্ছিলাম ততটাই লজ্জা লাগছিল। সোজা 4 তলায় উঠে কলিং বেল দিলাম। কিছুক্ষণ থেমে আবারও দিলাম। বেশ কয়েকবার বেল দেওয়ার পরও যখন দরজা খুলছে না, তখন খেয়াল করে দেখি তালা ঝোলানো। তালা দেখে মনটা খারাপ হয়ে গেছে। সে যে চট্টগ্রাম চলে গেল আমাকে একবারও বলল না। খুব রাগ হলো তার উপর। এমন সাজগোজ করে আসার জন্য নিজেকে খানিকটা বোকা বোকা লাগছিল। তাই তো তারপর তাড়াতাড়ি করে নেমে আসার সময় এক ভদ্রলোক বললেন, এই মেয়ে, আপনি কার কাছে এসছেন? কয়তলায় যাবেন? খানিকটা মেজাজ খারাপ করে বলি, কারো কাছে নয়। এই বলে পাশ কেটে এক ধাপ নেমেছি, অমনি তিনি বললেন, আরে তুমি? অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি? উত্তরে তিনি বললেন, আমি তানভীরের চাচা। আসলে তার বেশ কয়েকদিন ধরে খুব জ্বর, তাই আমার বাসায় রেখেছি। চলো আমার বাসায়। চাচা বাসা ঢুকে হইচই শুরু করে দিলেন। হইচই শুনে রুম থেকে বেরিয়ে এলো তানভীর। কয়েকদিনের জ্বরে ভাঙা একটা শরীর। কেমন যেন শুকনো শুকনো লাগছে তাকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি। সবার সামনেই কেঁদে ফেললাম। পরক্ষণেই জড়িয়ে ধরলাম মধুর আলিঙ্গনে। তারপর কাঁদতে কাঁদতে বললাম, তোমার তো অসুখ, অথচ আমাকে একবারও বলনি? নাকি আমি তোমার কেউ না? হঠাৎ বৃষ্টির মতো এসে আমাকে এলোমেলো করে এখন এড়িয়ে যাওয়া চলবে না, বুঝলে? সত্যি চলবে না। সেদিন বিকেলে হলে গিয়ে জামা কাপড়, বই খাতা সবকিছু এনে উঠলাম তানভীরের বাসায়, অর্থাৎ আমাদের বাসায়। সত্যিই তানভীর আমার জীবনের হঠাৎ বৃষ্টির মতো আমার জীবনে এলো। আর আমি কোনো এক হঠাৎ বৃষ্টির সকালে তার প্রেমে নিজেকে সঁপে দিলাম। এই তো আমার হঠাৎ বৃষ্টির গল্প, আমার ভালোবাসার গল্প। আমাদের এমন প্রত্যেকের জীবনে একটা হঠাৎ বৃষ্টির গল্প আছে। যে হঠাৎ বৃষ্টির গল্পগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই। এটা সত্যি, মানে যে ভালোবাসাগুলো হয়তো এদের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের গল্পের তানভীর এবং যে ক্যারেক্টার, তার ক্ষেত্রে এসে হয়তো পূর্ণতা পেয়েছে, কিন্তু এমন অনেক হঠাৎ বৃষ্টির গল্প আছে আমাদের জীবনে যেগুলো আসলে আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। হঠাৎ করে তাকে দেখা,
কোনো এক বিকেলে হঠাৎ করে তাকে ভালোবেসে ফেলা, কোনো এক সন্ধ্যায় তার প্রেমে নিজেকে ভাসিয়ে দেয়া কিছু মুহূর্তের জন্য। কিন্তু তারপর সে ভালোবাসাগুলো আজ বহু বছর পর এসে হয়তো আপনার দরজায় কড়া নাড়ছে, কারণ এখনো আপনি তাকে হৃদয়ের মাঝখানে লালন করেন। হয়তো সে ভালোবাসাগুলো পূর্ণতা পায়নি, কিংবা কোনো এক অদ্ভুত, কোনো এক অজানা কারণে দুজনের মধ্যকার সেপারেশনটা হয়তো বেড়েছে। কিন্তু ভালোবাসার জায়গাটায় হয়তো আপনি রাখেননি, কিংবা অন্য কেউ এসে হয়তো জায়গাটা নিয়ে নিয়েছে, কিন্তু আজও তাকে আপনি মনে করেন, অনুভব করার চেষ্টা করেন। কিন্তু কি জানেন, যে অনুভূতির মেমোরিজগুলো ফিকে হয়ে যায়, যে স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসে, সেই অনুভূতিগুলো আজ বহু বছর পর তেমন একটা আর আজকাল মনে পড়ে না। এটাই সত্যি। হৃদয়ের মাঝখানে যাকে লালন করি, এই মানুষটাকে অনেক সময় আমরা ভালোবাসি বলেও, কিংবা ভালোবাসতে চেয়েও বা ভালোবেসেও নিজের কাছে রাখতে চাইলেও কেন যেন হয়ে ওঠে না। কেন যেন প্রচন্ড ভালোবাসতে গিয়েও তাকে ছুঁয়ে দেয়া হয় না, তাই না? আছে কি এমন ভালোবাসা? নাম বলতে হবে না, ছোট্ট করে শেয়ার করুন। কে সে মানুষটা? কিভাবেই বা সেই প্রথম বৃষ্টি, হঠাৎ বৃষ্টির গল্পটা শুরু হয়েছিল আপনার? খুব ছোট করে, খুবই ছোট করে, 3-4 লাইন কিংবা 5 শেয়ার করতে পারেন। তানভীরের মতো হঠাৎ বৃষ্টিতে আসা ভালোবাসার গল্প মেমোরিজের সাথে, কিংবা মাঝখানে যে মানুষটাকে আপনি লালন করছেন আজ বহু বছর আপনি হয়তো এখানেই তাকে রেখে দিতে চান, আর কোথাও তাকে আপনি হারিয়ে যেতে চান না। আমাদের প্রত্যেকের এই গল্পগুলো বেশ অদ্ভুত। আমরা চাইলেই সবকিছু আমার করে রাখতে পারি না, কিন্তু তারপরও এই যে তুমি আমাকে শুনছো, তুমি আমার হৃদ মাঝারে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।